আজকে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের একটা দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাৎকার তো অনেকেই হয়তো নিয়েছে, আগেও আমাদের মতিউর রহমান চৌধুরী সাহেব নিয়েছেন, উনি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, অবশ্য অনানুষ্ঠানিক দেখা ছিল, তারপর সেটা উনি ছাপিয়েছেন। আরও অনেকের সঙ্গে রাষ্ট্রপতি দেখা হয়েছিল, আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবের সঙ্গেও দেখা হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিক সাক্ষাৎকার এটাই প্রথম আমি দেখলাম। এবং এখানে ডিটেইল অনেক কিছু আছে। সাক্ষাৎকার কি নিয়েছেন, কেন নিয়েছেন, এগুলো অন্য হিসাব, ওগুলো সাংবাদিকতার হিসাব থাকতে পারে, কিন্তু কতগুলি জিনিস এখানে উঠে এসেছে। যে বিষয়গুলো উঠে এসেছে সে বিষয়গুলো খুব জরুরি। জরুরি এই কারণে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা দায়িত্ব নিয়ে সরকারে বসেছিলেন, এবং সেই দায়িত্ব নেওয়ার পর তারা দায়িত্ব পালন করতে গিয়ে কি হেলাফেলা করেছেন, কিভাবে নির্মমভাবে নির্লজ্জের মতো সংবিধানকে লঙ্ঘন করেছেন, কিভাবে সম্মানিত ব্যক্তিকে অপমান করেছেন, এবং কিভাবে নিয়ম নীতি রীতি সব কিছু লঙ্ঘন করেছেন, নিজেরা করেছেন, অন্যকে দিয়ে করিয়েছেন, তার কিছু প্রমাণ এখান থেকে কিন্তু উঠে এসেছে। আমি প্রথমেই বলে নিই, আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ, উনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। ওনার রাষ্ট্রপতি নিয়োগ পাওয়া নিয়ে অনেক রকম বিতর্ক থাকতে পারে, অনেক আলোচনা হতে পারে, এবং শাহাবুদ্দিন আহমেদকে অপছন্দ করার লোকের সংখ্যা দেশে অনেক হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো, উনি যখন রাষ্ট্রপতি হয়ে যান তখন কিন্তু উনি আর শাহাবুদ্দিন আহমেদ থাকেন না, তখন উনি একটা দেশের সর্বোচ্চ সবচেয়ে সম্মানিত ব্যক্তিতে রূপান্তরিত হন। আপনি ব্যক্তিগতভাবে ওনাকে অপছন্দ করতেই পারেন, কিন্তু রাষ্ট্রপতির যে চেয়ার, যে পদ, সেই পদটাকে যদি আপনি অসম্মান করেন তাহলে কিন্তু আপনি পুরো রাষ্ট্রকে অসম্মান করেন, আপনি নিজেকেও অসম্মান করেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গত 18 মাসে এই রাষ্ট্রপতির কাছ থেকে, রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ দিয়েছেন। এদের প্রত্যেকের নিয়োগকর্তা রাষ্ট্রপতি, এবং তারা নিয়োগকর্তার সঙ্গে যে অপমানসূচক আচরণ করেছেন তার একটা নমুনা এই সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এসেছে। এই সাক্ষাৎকারের কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি একটু বলতে চাই, যে কি ঘটনাগুলি কি উনি এই সাক্ষাৎকারে কি কি বলেছেন। উনি বলেছেন যে ওনাকে বারবার উৎখাত করার জন্য, অপসারণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের সহযোগী যারা শক্তি ছিল, কেউ কখনো তাদেরকে স্বীকার করেছেন নিজেদের বলে, কখনো স্বীকার করেননি, এদের দিয়ে নানা রকম ওনাকে উৎখাতের চেষ্টা করা হয়েছে। এবং সেই সময় দুইটা শক্তি ওনাকে সাপোর্ট দিয়েছে বলে উনি জানিয়েছেন। এই শক্তি দুইটা কোন দুইটা? এক হলো বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো, একটা রাজনৈতিক শক্তি, আরেকটা হলো সশস্ত্র বাহিনী। এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এটা বলা হয়েছে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, কাজে তাদের সর্বাধিনায়ককে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটাকে তারা যে কোনোভাবে করবেন, প্রতিহত করবেন, এবং সেটা তারা করেছেন। উনি জানিয়েছেন, উনি সাক্ষাৎ করে বলেছেন যে এই সরকারের 18 মাসের আমলে তাকে দিয়ে অনেকগুলো অধ্যাদেশ পাশ করিয়ে নেওয়া হয়েছে, এবং ওনার বিবেচনায় এই অধ্যাদেশগুলো তার কাছে যখন যেটা আসছে উনি পাশ করে দিয়েছেন, কারণ এটাই দেওয়ার নিয়ম। কিন্তু উনি বলেছেন যে ওনার দৃষ্টিতে মনে হয়েছে অনেকগুলো অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। এবং উনি এটাও বলেছেন, প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেনি। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ। কিন্তু রাষ্ট্রপতি বলতেছেন যে সাবেক প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। আমার তো মনে হয় এই কারণেই এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। কারণ একটা লোক দেশের সর্বোচ্চ যে বই, সর্বোচ্চ যে গ্রন্থ, সর্বোচ্চ যে আইন, সেটা না মেনে চললে, তাকে যদি আপনি আজকে শাস্তির আওতায় না আনেন, বিচারের আওতায় না আনেন, তাহলে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে যে সংবিধানকে এভাবে পদদলিত করা যায়। এবং তিনি মানতে বাধ্য এই কারণে, এই সরকার ছিল একটা সাংবিধানিক সরকার। এই সরকার নিজেরাও দাবি করেছে তারা সাংবিধানিক সরকার, এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ তারা এই রাষ্ট্রপতির কাছে নিয়েছে, অথচ ওনারা নিজেরা সংবিধান মেনে চলেননি। এবং আমি তো মনে করি এই 18 মাসে যে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন, তাদের প্রত্যেকের সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তি হওয়া উচিত।
যদি না হয়, এই শাস্তির আওতায় আনা না হয়, তাহলে এটা একটা মন্দ উদাহরণ হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। দেখেন উনি আরো কি বলেছেন, উনি বলেছেন যে এই রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। যখন কোনো প্রধান নির্বাহী মানে সরকার প্রধান যখন দেশের বাইরে যায়, বাইরে থেকে ফেরার পর তাদের দায়িত্ব হলো রাষ্ট্রপতির সঙ্গে একটা সাক্ষাৎ করা এবং সেখানে দেশের বাইরে কি কি চুক্তি হলো, কি কি আলোচনা হলো, সেগুলো রাষ্ট্রপতিকে অবহিত করা। আমাদের রাষ্ট্রপতি দুঃখ করে বলেছেন এই প্রধান উপদেষ্টা একবারের জন্য তার সঙ্গে যে বিদেশ থেকে ফিরে দেখা করেননি, এমনকি কি কি চুক্তি হয়েছে এগুলো ওনাকে অবহিত করেননি। সবশেষ একদম ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যত বড় একটা চুক্তি হলো, যে চুক্তি নিয়ে অনেক হইচই হচ্ছে, এখন আলোচনা হচ্ছে এবং যাকে অনেকে নতজানুমূলক একটা চুক্তি হিসেবে বর্ণনা করছেন, সেই চুক্তিটাতে কি হয়েছে সেটা দেশের জনগণ তো জানতে পারেনি এবং খোদ রাষ্ট্রপতিকেও তারা অবহিত করা প্রয়োজন মনে করেননি। ওনারা দেশটার মালিক হয়ে বসেছিলেন, যা ইচ্ছা তাই করার মালিক। এই যে অধ্যত্ব, এই যে আইন না মানার প্রবণতা, এর জন্য তাদের কি জবাবদিহিতার সামনে হতে হবে না? তাদের কি জবাবদিহিতার মুখে আনা উচিত নয়? অবশ্যই আনা উচিত এবং আমি মনে করি সেটা এই সরকারের উচিত। দেখেন উনি বলেছেন যে রাষ্ট্রপতি এই সময় ওনাকে একবারও দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, অথচ দেশের বাইরের থেকে ওনার কিন্তু দাওয়াত এসেছিল, আমন্ত্রণ এসেছিল। একবার এসেছিল কাসাবো থেকে একটা আমন্ত্রণ এসেছিল গত ডিসেম্বরে, আবার এসেছিল কাতারের আমির তাকে দাওয়াত করেছিল এই অনুষ্ঠানগুলি একটা সামিটে অংশ নেওয়ার জন্য, যেখানে রাষ্ট্রপতিদের যাওয়ার কথা। এই দুটো অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি, বরং কাতারের আমিরের যে ঘটনাটা, এটা কিরকম হাস্যকর দেখেন। ওখানে যাওয়ার জন্য যে আমন্ত্রণপত্র এসেছিল তার একটা জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে নিজেরা যে আমি খুব ব্যস্ত আছি রাষ্ট্রীয় কাজে, অতএব আমার এখন যাওয়া সম্ভব না। চিঠিটা লিখে ওরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল সিগনেচার করার জন্য, তারপর তারা পাঠিয়ে দিবে। ওখানে রাষ্ট্রপতি সিগনেচার তো করেনি নাই, ওখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেরত পাঠিয়েছেন, যেটি কেমন বেয়াদবি, কোনো জবাব নাই। মানে বেয়াদবির একটা সীমা থাকা দরকার। তারা যেতে দেবেন, আবার তাকে দিয়ে মিথ্যা বলে পাঠাবে যে আমি খুব ব্যস্ত ছিলাম। এগুলি কিন্তু এই দেশে একবার না একবার হয়েছে, এটা আমাদের জানতে হলো। এবং সেই লোকগুলিকে যদি না জানতাম একটা কথা ছিল, কিন্তু আমরা যখন জানলাম তখন আমরা এটাও জানতে চাই যে পরবর্তী সময়ে এই বেয়াদবগুলিকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা, এই বেয়াদবগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা। কি পররাষ্ট্র সচিব মিষ্টি মিষ্টি কথা বলতো, এটা আপাদমস্তক একটা খারাপ লোক, যে রাষ্ট্রপতিকে নামে একটা ভুয়া চিঠি ইস্যু করে রাষ্ট্রপতির কাছে পাঠায় যে সিগনেচার করে দেন, আমরা বলে দিই যে আপনি খুব ব্যস্ত। কত বড় বেয়াদব ভাবুন একবার। আর একটা ঘটনা, আপনার সবাই এটা খুব হয়েছিল, রাষ্ট্রপতি এটা প্রতিবাদও করেছিলেন, চিঠিও লিখেছিলেন। সেই চিঠিও কিন্তু মিডিয়াতে চলে এসেছিল যে ওনার ছবি বিভিন্ন হাই কমিশন থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছিল। দেশের রাষ্ট্রপতি ভাই, উনি কে, কেমন, কোথাকার, এগুলো তো ইম্পর্টেন্ট না। উনি যতক্ষণ ওই পদে আছেন ততক্ষণ তো উনি গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ নাই হবে, আপনার প্রত্যেকটা অধ্যাদেশ সিগনেচারের জন্য ওনাকে পাঠাতেন কোন মুখে? যদি লোকটা ঘৃণিতই হয় তো তার সিগনেচার আপনার দরকার পড়ে কেন? দরকার পড়ে এই কারণে যে আপনারা লোকটাকে অপছন্দ করতে পারেন, কিন্তু পদটাকে তো উপেক্ষা করতে পারবেন না। আপনার ওই পদের কাছে পাঠিয়েছেন, যদি পদের কাছে পাঠিয়ে থাকেন তো সেই পদটাকে আপনারা উপেক্ষা করলেন, পদটাকে আপনারা অপমান করলেন। আপনি যখন প্রত্যেকটা দূতাবাস থেকে, বাংলাদেশের বিভিন্ন দেশের দূতাবাস থেকে যখন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন, এটা তো একটা কনভেনশন এবং নিয়ম, এটা রাষ্ট্রপতির ছবি দেয়ালে থাকবে, সেটা নামিয়ে ফেলেন কেন, কোন আইনে এবং অর্ডার দিয়ে একই দিনে? এই লোকগুলির বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার। দেখেন আরেকটা ঘটনা বলে শেষ করি, অনেক কিছু বলেছেন উনি, অনেক লম্বা ইন্টারভিউ। আমি আরেকটা ইস্যু নিয়ে বলি যে রিপোর্টার্স ইউনিটিতে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যখন ইলেকশন হলো, ইলেকশনে যারা বিজয়ী হয়েছিলেন তারা, আমাদের এখানে একটা আছে, অনেক আগের থেকে একটা রীতি আছে যে এই কমিটিগুলো রাষ্ট্রপতি অথবা সরকার প্রধানের সঙ্গে দেখা করেন। তো রাষ্ট্রপতি নিজেই ওদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তোমরা আসো, তোমাদের সঙ্গে কথা বলি। তারা গিয়েছিলেন, যাওয়ার পর এখানে ছবিটি বটে বিভিন্ন প্রেসে পাঠানো হয়েছিল, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এই অপরাধে
ওনার এখানে যে প্রেস উইং আছে, একজন প্রেস সেক্রেটারি ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিল, একজন ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল, তিনজনকে ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসা ছিল। ওনার এখানে দুজন ফটোগ্রাফার ছিল, যারা 30 বছর ধরে ওখানে ফটোগ্রাফার হিসেবে কাজ করছে বঙ্গভবনে, তাদেরকে পর্যন্ত প্রত্যাহার করে নিয়ে গিয়েছিল। তার মানে শেষের দিকে এই রাষ্ট্রপতির এখানে কোনো প্রেস উইং বলতে কিছু ছিল না। এবং মানে সব মিলিয়ে রাষ্ট্রপতি নিজেই বলতেছেন যে সব মিলিয়ে আমাকে একদম প্রতিবন্ধী করে দিয়েছিল ওরা। এবং এই প্রেস উইং কেন নেই, প্রেস উইং এর লোকগুলিকে আবার দেওয়ার জন্য উনি রাষ্ট্রপতি নিজে টেলিফোন করেছেন ক্যাবিনেট সেক্রেটারিকে, টেলিফোন করেছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, টেলিফোন করেছেন এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে। এরা কেউ তার কথা শোনেনি, কেউ তার ওখানে কোনো, এই লোকগুলি কারা, এই ক্যাবিনেট সেক্রেটারি কে ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি কে ছিলেন, এস্টাবলিশমেন্ট সেক্রেটারি কে ছিলেন, এদের নাম ধরে ধরে এদের প্রত্যেককে বিচার করা উচিত। এদের অনেকে হয়তো আমাদের চাকরি ছেড়ে চলে গেছেন, কারণ যদ্দূর আমি জানি এই সবগুলি পদে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, হোক চুক্তি ভিত্তিক নিয়োগ, ওইখান থেকে এনে তাদেরকে জেলে ঢোকানো উচিত। কত বড় বেয়াদব, রাষ্ট্রপতির সঙ্গে বেয়াদবি করে। আমরা মনে করি যদি এর বিচার না করা হয় তাহলে রাষ্ট্রপতির সঙ্গে যে বেয়াদবি করা যায় এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিএনপি এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করে এটা দেখার অপেক্ষায় আমি থাকবো। প্রিয় দর্শক, বিএনপির নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর প্রথম যেই দিন সচিবালয়ে, প্রথম যে কার্য দিবস সচিবালয়ে কাজ করতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব এবং সরকারের এলজিআইডি মন্ত্রী, মানে স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা কবে দেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন খুব দ্রুত বলতে কতদিন, ধরে নেওয়া যায় 1 মাস অথবা 2 মাস, এই তো অল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। মার্চের সেকেন্ড উইকে যদি সংসদ বসে তার আগেও দেওয়া যেতে পারে, তারপরেও দেওয়া যেতে পারে, যে কোনো সময় দেওয়া যেতে পারে। এটা কিন্তু কঠিন কোনো কাজ নয়। এখন বলে দিলে কালকের থেকে হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করে, নির্বাচনের প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তারপর হয়তো 1.5-2 মাসের একটা প্রক্রিয়া। এই স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আরো আগেই হওয়ার কথা ছিল, মানে অন্তর্বর্তীকালীন সরকারও বলেছিলেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেবে, তখন বিএনপি রাজি হয়নি। যাই হোক, এই যে গত বুধবার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এই বলার পর আমরা এখন কি দেখলাম, আমরা দেখলাম আজকে আমরা জানতে পারলাম যে 6টা সিটি কর্পোরেশনে সরকার 6 জন প্রশাসককে নিয়োগ করেছেন। এই 6টা সিটি কর্পোরেশন কোনটা? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, তারপরে সিলেট, গাজীপুর এবং খুলনা। এই যে 6টা সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ করলেন। তো এই সিটি কর্পোরেশনগুলো আগে কিভাবে চলতো? আগেও প্রশাসক দিয়েই চলতো। তো পার্থক্যটা হলো এই, আগের প্রশাসকরা প্রায় সবাই, মানে ঢাকা উত্তর ছাড়া আর সবগুলি ক্ষেত্রেই সিটি কর্পোরেশন চলেছে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে চলেছে বিভিন্ন রকম সরকারি আমলা দ্বারা। একমাত্র উত্তরে একজন আমলার বাইরে একজন বেসরকারি ব্যক্তি, উনি মোহাম্মদ এজাজ নামে এক ব্যক্তি, উনি এখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। উনি অনেকটা প্রশাসকের মতোই ছিলেন এবং সেই নিয়োগের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি ভূমিকা ছিল, কারণ উনি চিঠি লিখে বলেছিলেন যে তাকে দেওয়া হোক। তো সে নিয়োগ পাওয়ার পর কি অপকর্ম কুকর্ম করেছে, কি কি স্ক্যান্ডাল হয়েছে তার অনেকে আপনারা জানেন। এর মধ্যে তার নামে দুদকে মামলা হয়েছে এবং এই ভদ্রলোক যাতে দেশ ত্যাগ করতে না পারেন তার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তো এই হলো অবস্থা। তারপর ওনার বিদায়ের পর তারপরে সরকার আরেকজন মানে আপনার অতিরিক্ত সচিবকে সেখানে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তারপরে সবগুলো দিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ আছে, কাজ করছে। এগুলোকে সবাইকে সরিয়ে এই যে 6 জন প্রশাসক নিয়োগ করেছে বর্তমান সরকার, এটা ভালো কি মন্দ সেটা হয়তো পরে বিচার হতো, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকাশক হিসেবে তারা কাদেরকে নিয়োগ করেছে? প্রশাসক চেঞ্জ হতে পারতো, কোনো প্রবলেম নাই, কিন্তু যাদেরকে তারা নিয়োগ দিল চেঞ্জ করে তাদের নিয়ে আপত্তিটা তাদের ব্যক্তিগত চারিত্রিক কারণে নয়, আপত্তি হলো তাদের গোষ্ঠীগত চরিত্রে।
গোষ্ঠীগত মানে বলছি আমি, যে 6 জনকে নিয়োগ দিয়েছে, এই 6 জনকে আপনি একভাবে চিনতে পারবেন। সেটা হলো কি, এরা 6 জনই বিএনপির নেতা, যার যার এলাকায় প্রত্যেকে বিএনপির নেতা, এবং এরা কেন্দ্রীয় নেতা, কেউ আঞ্চলিক নেতা, কেউ 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 বিএনপির নমিনেশন পেয়ে নির্বাচনে হেরেছেন, তারপরে তাকে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ তাকে নমিনেশন দেওয়া হয়নি, তখন তাকে হয়তো পুরস্কার হিসেবে এটা ধরিয়ে দেওয়া হয়েছে। কাজটা কি ভালো হলো? এটা নিয়ে কোনো ব্যাখ্যার দরকার নেই। আমার বিবেচনা এটা একটা ভয়ঙ্কর খারাপ কাজ হয়েছে। একটা খুবই খারাপ উদাহরণ বিএনপি এই নিয়োগগুলির মাধ্যমে তৈরি করল। দেখুন, আমি তার আগে বলে নেই কারা কারা এখানে হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখানে আব্দুল সালাম সাহেবকে দেওয়া হয়েছে। আব্দুল সালাম সাহেব বিএনপির প্রবীণ নেতা। উনি অনেক আগে, একসময় এই যখন অবিভক্ত যখন সিটি কর্পোরেশন ছিল, তখন এটা সম্ভবত এরশাদের আমলে, তখন উনি এই সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন, অনেক আগে। কিন্তু তার মানে আজকের থেকে প্রায় আপনার 30-40 বছর আগের কথা বলছি আমি। উনি এখানকার ডেপুটি মেয়র ছিলেন। তার মানে উনি এই পদের জন্য যে যোগ্য ব্যক্তি, কোনো সন্দেহ নাই। এবার উনি যখন মনোনয়ন না পেলেন, তখন আমি একটু চিন্তা করলাম, তো ওনাকে ওনার মতো সিনিয়র লিডারকে মনোনয়ন দেওয়া হলো না কেন। পরে শুনলাম যে না, ওনাকে ঢাকা দক্ষিণের মেয়র বানানো হবে, এই জন্যই তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তো মেয়র বানানো হবে কিভাবে? মেয়র বানানোর জন্য তাকে ইলেকশন করতে হবে। ইলেকশন করলে কে দাঁড়াবে না দাঁড়াবে এটা তো আমরা জানি না। হয়তো ইলেকশনের জন্য অপেক্ষা করতে পারছিলেন না, দিয়ে দিলেন মেয়র হিসেবে নির্বাচন, তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করে দিলেন। উনি ভার্চুয়ালি মেয়রের মতোই কাজ করবেন। আচ্ছা, ফাইন। তারপরে আমরা ঢাকা উত্তরের কথা বলি। ঢাকা উত্তরে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে মিস্টার শফিকুল ইসলাম খানকে। এই শফিকুল ইসলাম খানকে, উনি হলেন গিয়ে এই যে মিরপুরের একাংশ, কাফরুল, কাজীপাড়া, শেওড়াপাড়া, এই এলাকাটা নিয়ে যে সংসদীয় এলাকা ছিল ঢাকা 15, এই এলাকায় তিনি বিএনপির পদপ্রার্থী ছিলেন। এখানে উনি নির্বাচনে হেরে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে। সম্ভবত এই পরাজয়ের সান্ত্বনা হিসেবে ওনাকে ঢাকা উত্তরের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে উনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। তাছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবও ছিলেন। শফিকুল ইসলাম খান কেমন লোক, কি সমাচার, সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো, উনি মেয়র কাজের জন্য, মেয়র হিসেবে, প্রশাসক হিসেবে কাজ করার জন্য ওনার কোনো অভিজ্ঞতা নাই, এবং উনি বিএনপির নেতা একজন। আচ্ছা, খুলনা সিটি কর্পোরেশনে সেখানেও দেওয়া হয়েছে একজন হারু পার্টির কাছে, বিএনপির খুব প্রবীণ নেতা, অনেক দিন ধরে বিএনপিকে আগলে রেখেছেন মিস্টার নজরুল ইসলাম মঞ্জু। উনিও কিন্তু এবার নির্বাচনে খুলনা 2 আসনে, সোনাডাঙ্গা ও সদর, এই আসনে ধানের শীষে প্রার্থী ছিলেন, এবং উনি জামায়াতে ইসলামের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন বেলালের কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন। এখন এই পরাজয়ের পর ওনার মনে নিশ্চয়ই কোনো মনোবেদনা তৈরি হয়েছে। সেই মনোবেদনা লাঘবের জন্য ওনাকে আরো বড় পদে, ওনাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র ঠিক নয়, প্রশাসক। প্রশাসক আর মেয়র একই রকম মনে করবেন। গাজীপুর সিটি কর্পোরেশন, সেখানেও মেয়র হয়েছে নতুন একজন মেয়র, নতুন একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে মিস্টার শওকত হোসেন সরকার। এই শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। উনি অনেক দিন ধরে 2013 সালে যখন গাজীপুর সিটি কর্পোরেশন হয়, তার আগে তিনি ওই এলাকার যে কাশিমপুর ইউনিয়ন আছে একটা, সেই কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এই পদে তার বাবাও চেয়ারম্যান ছিলেন, গিয়াসউদ্দিন সরকার। তার চাচা সোহরাবুদ্দিন সরকার, তিনিও চেয়ারম্যান ছিলেন। এমনকি তার দাদা জাবেদ আলী সরকার, তিনিও এখানকার চেয়ারম্যান ছিলেন। তো উনি অনেকদিন ধরে চেয়ারম্যান ছিলেন কাশিমপুর ইউনিয়নে। এবার উনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন। এখানে কিন্তু আগে আওয়ামী লীগ আমলের শেষ দিকে জাহাঙ্গীর আলম ছিলেন মেয়র। যাই হোক, তারপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বললেই কিন্তু আমরা বুঝি যে সেরেনা হায়াত আইভি, উনি এখানকার মেয়র ছিলেন। এই সেরেনা হায়াত আইভির কাছে 2016 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে এখানে মেয়র বিএনপির হয়ে প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন খান, এবং তখন তিনি 78,900 ভোটে হেরে গেছিলেন। সেই হারা লোকটাকে এবার নারায়ণগঞ্জের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র হিসেবে তো নয়, মেয়র হয় না আপনারা, এটা হলো প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং উনি এমনিতেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। সিলেট সিটি কর্পোরেশনের কথা ধরেন,
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরীকে। এই আব্দুল কাইয়ুম চৌধুরী কিন্তু একসময় সাবেক অর্থমন্ত্রী ছিলেন যে সাইফুর রহমান সাহেব, ওনার রাজনৈতিক সচিব ছিলেন। কিন্তু উনি এইবার সিলেট 3 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কিন্তু তিনি মনোনয়ন পায়নি। এই আসনে মনোনয়ন পেয়েছে যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালিক। তো উনাকে নির্বাচন দেওয়া হয় না, পর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সিলেট জেলার যতগুলি সংসদীয় আসন আছে সবগুলি আসনের যারা নাকি প্রার্থী তাদের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করার জন্য। উনি কাজটা ভালোভাবে করেছেন এবং হয়তো তারই পুরস্কার হিসেবে ওনাকে সিলেটের এখন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তো মোটামুটি আমরা দেখলাম যে সব জায়গায় একদম দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। কেন? সরকার ইচ্ছা করলে পারে, কিন্তু এই কাজটা কি ভালো হলো? আপনি তো নির্বাচন দিবেন, আপনি অনির্বাচিত ব্যক্তিকে দিলেন কেন? যদি প্রশাসকে নিয়োগ করতে হয় তাহলে তো সরকারি লোককে প্রশাসক নিয়োগ করেন। যেখানে সবসময় আমরা দেখে এসেছি ট্র্যাডিশন যে একজন অতিরিক্ত সচিবকে প্রশাসক নিয়োগ করা হয়, তিনি মেয়রের মতো কাজ করেন। আপনি তো অনেকদিন ওয়েট করেছি আমরা। আর আপনি যাকে দিলেন তিনিও তো আগামী যখন নির্বাচন হবে তখন তো নির্বাচনে অংশ নেবেন, সেই নির্বাচনে হারতেও পারেন। ধরা যাক হাইপোথেটিক্যালি আপনি নির্বাচন দিলেন, সবাই জিততে পারলো না, কেউ না কেউ হেরে গেল। যে হেরে গেল সে তাহলে মেয়র হওয়ার যোগ্য না, মানে অন্তত পক্ষে ওই এলাকার যারা নাকি জনগণ আছে, ভোটার আছে, তারা মনে করছে যে এই লোকটা মেয়র হওয়ার যোগ্য না, কাজে তাকে ভোট দিলাম না। যে মেয়র হওয়ার যোগ্য না তাকে আপনি প্রশাসক বানালেন কেন? প্রশাসক আর মেয়র কিন্তু মোটামুটি ভার্চুয়ালি একই কাজ করেন, একই ধরনের ক্ষমতা তারা ভোগ করেন। তো যিনি মেয়র হওয়ার যোগ্য নয় বলে জনগণ রায় দিল, তাকে আপনি আগে প্রশাসকটা বানালেন কেন? তাকে পুরস্কার দেওয়ার জন্য। এই পুরস্কারটা আপনাকে দিতে পারেন। সিটি কর্পোরেশনটা তো বিএনপির প্রপার্টি না, এটা মাথায় রাখতে হবে। এই সিটি কর্পোরেশনগুলি কি বিএনপি প্রপার্টি না? বিএনপিকে জনগণ দায়িত্ব দিয়েছে সরকার পরিচালনার জন্য, এবং সরকার পরিচালনার ক্ষেত্রে এই যে সিদ্ধান্তটা, এটা কি ভালো কোনো সিদ্ধান্ত হলো? এটা কি একদম নিরপেক্ষ কোনো সিদ্ধান্ত হয়েছে? কেন এটা করলেন আপনারা? আমরা কিন্তু বিএনপিকে অন্যরকম ভাবছি এখন। আমরা শুরু থেকেই বলছি যে বিএনপি আমাদের গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আচরণ করছে না, তারা অন্যরকম একটা সবার জন্য সরকার, সবার হয়ে নিরপেক্ষ আচরণ করার চেষ্টা করতেছে। আমরা সেটার প্রশংসা করছি। অন্তত পক্ষে 7-10টা দিন আমাদেরকে দেন প্রশংসা করার জন্য। আমাদের এই সুযোগটা আপনারা নিয়ে নেবেন। এরকম এত দলীয় সিদ্ধান্ত এর আগে কোনো দলীয় সরকারও নেয় নাই। এর আগে কোনো সরকার এরকম ভাবে সিদ্ধান্ত নেয় নাই। আওয়ামী লীগ আমরা দেখি নাই যে এইভাবে 6-7টা সিটি কর্পোরেশনে নিজের দলের লোককে প্রশাসক বানাই দিতে দেখিনি এর আগে। এবার দেখলাম। তাহলে বিএনপি কি আওয়ামী লীগের সঙ্গে কম্পিটিশনের নামছে? যে দলীয়করণ কাহাকে বলে, কত প্রকার কি কি আসর দেখাই দেয় নাকি? এটা কি মানে এটা তো আপনার প্রপার্টি না রে ভাই, এটা তো মাথায় রাখতে হবে। তো আপনি এটা কি কি করতেছেন আপনারা? ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনাকে আমি খুবই সেন্সিবল লোক মনে করতাম। মাঝখানে ওনার এলাকায় আওয়ামী লীগের লোকজনদের কি বলছেন যে এখানকার সবার মামলা তুলে নেওয়া হবে, এগুলো দেখে একটু মনটা খারাপ হয়েছিল যে বুড়া হয়েছেন, বয়স হয়েছে, এলোমেলো আচরণ কেন করছেন? ওনার এই আচরণটা তো আমার কাছে আরো ভয়ঙ্কর লাগতেছে। আমরা তো এই আচরণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, আমি আশা করব এ ধরনের আচরণ করার থেকে বিএনপি বিরত থাকবেন এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিন। আপনারা মাত্রই এত ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি পেয়েছেন, তো ওখানে আপনাদের আত্মবিশ্বাস নাই কেন? তো খুবই খারাপ কথা। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।